নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, বিএনএসএ 64, 66 এবং 103 এক ধারায় দোষী সাব্যস্ত। 66 ও 103 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাবাস বা মৃত্যুদণ্ড। সোমবার সাজা ঘোষণা সঞ্জয় রায়ের। সঞ্জয় রায় আরজিকর মামলার যিনি অভিযুক্ত, তার শাস্তি বা সাজা ঘোষণা হয়েছে, দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। বায়োলজিক্যাল এবং যে ডিজিটাল প্রমাণ রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল সিবিআই। 11ই নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং সেই বিচার প্রক্রিয়া প্রায় 2 মাস ধরে চলে। শেষমেশ গত 9ই জানুয়ারি জানিয়ে দেওয়া হয়েছিল যে 18ই জানুয়ারি সাজা ঘোষণা হবে। সেই মতো আজকে শিয়ালদা কোর্টে সাজা ঘোষণা হয়। দুপুর 2:30 নাগাদ সাজা ঘোষণা করেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায়কেও কিন্তু বলার সুযোগ দিয়েছিলেন। যদি সঞ্জয় রায় তিনি দাবি করেছেন যে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি নির্দোষ, একথা বলেছেন, একথা দাবি করেছেন সঞ্জয় রায়। কিন্তু বিচারক বলেছেন পরের দিন অর্থাৎ সোমবার যেদিন তার শাস্তি ঘোষণা হবে সেদিন তিনি যেদিন তার কি শাস্তি হয় সেক্ষেত্রে সেদিনকে তাকে বলতে দেওয়া হবে বলে বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন। আজকে তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। আরজিকর মামলা, যে আরজিকরে তরুণী চিকিৎসককে খুন করা হয়েছিল গত 9ই অগস্ট রাতে এবং সেদিনকে খুনের পরেই এই সঞ্জয় রায়কে ঘটনার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে ঘটনার 5 দিন পরেই সেই তদন্ত যায় সিবিআই এর হাতে। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে এবং সিবিআই তদন্ত করে যে তথ্য পেয়েছে তাতে কলকাতা পুলিশের যে তদন্ত ছিল তাতেই কিন্তু শিলমোহর দিয়েছে সিবিআই এবং শেষমেশ আজকে এই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে শিয়ালদা কোর্টে। নির্যাতিতার পরিবারের আইনজীবী তিনি ঠিক কি বলছেন এবং সিবিআই এর আইনজীবী কি বলছেন শোনাবো আপনাদের। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজিকর কেসে এবং সেন্টেন্সের ব্যাপারে আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। এবং আমার বক্তব্য হচ্ছে, সবার কাছে আমার অনুরোধ যে আপনারা সোমবার দিন এই জাজমেন্ট ডিক্লেয়ার হওয়ার পরে এটাকে আপলোড করা হবে কম্পিউটারে এবং এটা ই-কোর্ট সার্ভিস বলে আমাদের একটা সার্ভিস আছে, সেই ই-কোর্ট সার্ভিসে মাধ্যমের সময় সবাই জাজমেন্টটাকে দেখতে পাবে। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার আর তার সাথেও 103 বিএনএসএ। জজ সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন, যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন, সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে। তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেখানে জজ সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে। তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে এসছে এবং আমরা যারা আইনজীবী দাঁড়িয়েছি আমাদের মনে এসছে, আমরা সেটা জমা করেছিলাম আর্গুমেন্টে, সেই আর্গুমেন্টের উত্তরগুলো ওনার জাজমেন্টে থাকবে এবং উনি সেটা ক্যাটেগরিক্যালি উনি আজকে জানিয়ে দিয়েছেন। আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাবো, তখন আপনাদের সেটা জানিয়ে পারবো। আমরা প্রত্যেকেই সোমবারের জাজমেন্টের কপির জন্য ওয়েট করে আছি। আরজিকরে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। ধর্ষণ ও খুনে তাকেই গ্রেপ্তার করেছিল ঘটনা 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ। পরবর্তীতে গত 13ই অগস্ট 2024 সালের 13ই অগস্ট এই তদন্তভার যায় সিবিআই এর হাতে এবং সিবিআই তদন্ত করে যে তথ্য পেয়েছে তাতে কিন্তু কলকাতা পুলিশের যে তদন্ত ছিল, যে তাদের যে তদন্ত, সেই তদন্তেই কিন্তু শিলমোহর দিয়েছে সিবিআই এবং অভিযোগ উঠেছিল যে এই ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয়, এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছেন, এই দাবি কিন্তু বিভিন্ন মহল থেকে তোলা হয়েছিল। কিন্তু সিবিআই এখনো পর্যন্ত যে তথ্য আদালতের কাছে দিয়েছে এবং আদালত সেই তথ্যের উপরে গত 2 মাস ধরে যে ট্রায়াল চলেছে, বিচার প্রক্রিয়া চলেছে, তাতে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে 64, 66 এবং 103 এক ধারাতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রায়কে স্বাগত জানিয়েছেন, কিন্তু স্বাগত জানিয়েও তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। কি বলছেন তিনি শুনুন। এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে, এটা একটা আংশিক বিচার এবং
একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। এক হচ্ছে যে আপনার ডিএনএ রিপোর্ট এসছে, তাতে বলা হয়েছে মিশ্র রিপোর্ট মিন্স এটা একজনের দ্বারা হয়নি, এটা বহুজনের দ্বারা হয়েছে, যে 2 হতে পারে, 4 হতে পারে। দ্বিতীয় হচ্ছে ফরেন্সিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। তাহলে একমাত্র একজন যদি করে থাকে তাহলে ধস্তাধস্তির চিহ্ন থাকাটা উচিত ছিল বলে প্রাথমিকভাবে মনে হয়, কিন্তু আমরা এক্সপার্ট নই। কিন্তু এই ফরেন্সিক রিপোর্টেও ধস্তাধস্তির চিহ্ন নেই, মানে অত্যন্ত নির্দয়ভাবে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতে বা তাদের এই যে জানোয়ারকেও লজ্জা দেওয়া যায় যে কায়দায় তারা এটা করেছে, তাতে তাকে রেপ এবং খুন করা হয়েছে। আমরা ইনিশিয়ালি যা হয়েছে, ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তারবাবুরা তুলছেন, এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে, বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন, এর নিষ্পত্তি হওয়া উচিত। 5 মাস 9 দিন পর আরজিকর কাণ্ডের সাজা ঘোষণা, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়ের পাশাপাশি এই ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছিল আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। যদিও পরবর্তীতে এই যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যে ছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, সেই মামলাতে তাদের জামিন হয়ে যায়। যদিও সন্দীপ ঘোষ এখনো তিনি জেল হেফাজতে রয়েছেন, কারণ এই আরজিকর হাসপাতালে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই মামলাতে তিনি এখনো জেল হেফাজতে রয়েছে। তবে এই যে আরজিকরে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাতে একমাত্র অভিযুক্ত ছিলেন সঞ্জয় ঘোষ, এবং সেই সঞ্জয় ঘোষকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার দিন কিন্তু জানা যাবে এর শাস্তি কি হয়, সঞ্জয় ঘোষের কি শাস্তি হয়, যাবজ্জীবন কারাবাস নাকি মৃত্যুদণ্ড দেন বিচারক, সেদিকে অতি অবশ্যই নজর থাকবে। এই রায়ের পরে আমরা কথা বলেছিলাম চিকিৎসক কুণাল সরকার এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। তারা এই রায়কে কিভাবে দেখছেন শুনুন একবার। মনে হয় যে সঞ্জয় রায় যে দোষী সাব্যস্ত হবেন তাতে আমাদের খুব একটা হতভম্ব বা এটা অপ্রত্যাশিত সেটা বলা যায় না। এখন তার রায়টা, তার সাজাটা হয়তো সর্বোচ্চ সাজার দিকেই যাবে, কিন্তু প্রশ্ন হলো যে এইটা যদি এখন একটা অ্যাপিল প্রসেসের মধ্যে দিয়ে যায়, তাহলে সিবিআই এখন অব্দি যেভাবে ইনভেস্টিগেশনটা করেছে এবং মধ্যে মধ্যে সিবিআই ভেতর থেকেই যে খবরাখবরগুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে লিক হচ্ছে, তাতে হয়তো একটা ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন থাকবে যে আমাদের শিয়ালদা কোর্টের বিচারকের এই যে সিদ্ধান্ত এবং যে সাজাটা, এই সিদ্ধান্ত এবং সাজাটা তিনি বজায় রাখতে পারবেন কিনা, সেটা নিয়ে ভবিষ্যতের দিকে একটা প্রশ্ন থাকবে। পুরো ঘটনাটার তদন্ত সিবিআই যেভাবে করার কথা ছিল সেভাবে করেনি। সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো জমা পড়েনি। প্রাথমিক চার্জশিটের উপর এই বিচার। রায় আজকে পুরো ঘোষণা হয়নি, সোমবারের রায় দেখেই আমরা বলতে পারবো আমাদের প্রতিক্রিয়া। তবে প্রাথমিকভাবে বলতে পারি যে বিচার প্রক্রিয়া যেন এখানেই শেষ না হয়ে যায়, যেন ফার্দার ইনভেস্টিগেশনের যে আবেদন মিতার পরিবার করেছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, সেই মতো করে তারা যেন, আশা করব যে তারা আদেশ দেবেন সিবিআইকে বাকি ফার্দার ইনভেস্টিগেশন করতে এবং সমস্ত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে। অর্থাৎ আপনি এখনো কনভিন্স নন যে সঞ্জয় রায় একাই এই কাজ করেছে? এই কাজ বলতে আপনি কোনটা বলতে চাইছেন? ধর্ষণ করে খুন? সেটা তো সিবিআই বলবে, সেটা তো আমি ছিলাম না, আপনিও ছিলেন না। সিবিআই তো তাই বলছে, এবং যেটা সিবিআই বলছে তারই ভিত্তিতে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, এবং যে সমস্ত ধারা অনুসারে হয়েছে তাতে সর্বোচ্চ সাজা সম্ভবত সোমবার ঘোষণা হতে যাচ্ছে। মিতার পরিবার মানছেন না, সেই জন্যই তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তার শুনানি আছে, তখন দেখা যাবে যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি বলে।
ডক্টর গোস্বামী, যে কলকাতা পুলিশকে আপনারা বারবার কাঠগড়ায় তুলেছেন, আজকের এই বিচার যদি আমরা দেখি, আপনি তো এই বিচারটাকে অস্বীকার করছেন, আপনি বলছেন খণ্ডিত বিচার। আপনি কি অস্বীকার করছেন না খণ্ডিত বিচার বলছেন? খণ্ডিত বিচার অস্বীকার করছেন না তো? প্রাইমারি চার্জশিটের উপরে এটা রায় হয়েছে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এই যে চার্জশিট, সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে চার্জ গঠন হয়েছে, যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, যাতে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্স, বায়োলজিক্যাল এভিডেন্স, সেগুলো বেশিরভাগ কলকাতা পুলিশেরই কালেক্ট করা। আপনার কলকাতা পুলিশকে বাহবা দিতে হলে দিন, তাতে অসুবিধা নেই, কিন্তু কলকাতা পুলিশ হচ্ছে বাকি যে প্রশ্নগুলোর জবাব দিন, তাহলেই তো হবে। যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যেটা সিবিআইও বলেছে সুপ্রিম কোর্টে, তার যে প্রমাণ হচ্ছে কলকাতা পুলিশ উত্তর দিক। আপনি কি মনে করেন না যে 162 দিনে তথ্য প্রমাণ লোপাটের কোন তথ্য প্রমাণ লোপাটের তথ্য প্রমাণ কেন সিবিআই হাজির করতে পারলো না? সেইটাই তো কথা, যে এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট আসেনি। আপনাকে তো ওই জন্যই বললাম আমি, যেটা খণ্ডিত বিচার, ফার্দার ইনভেস্টিগেশন। যে পরিবার, বাড়ির লোক, যারা তিলোত্তমার বাড়ির লোক, তারা গেছেন হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, আমাদের সেই অবধি অপেক্ষা করতে হবে। আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, এবং এই রায় শোনার পরেই কিন্তু সঞ্জয় রায় তিনি দাবি করতে থাকেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। অপরদিকে শিয়ালদা কোর্টে এই রায় শোনার সময় উপস্থিত ছিলেন নির্যাতিতার মা বাবা। তারা বিচারককে ধন্যবাদ জানান এবং তারা কান্নায় ভেঙে পড়েন। যদিও তাদের সিবিআই তদন্ত নিয়ে একাধিক অভিযোগ রয়েছে, একাধিক দাবি রয়েছে। এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। আজকে আদালতে ঠিক কি হলো গোটা বিষয়টি জানবো। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে, শিয়ালদা আদালত চত্বর থেকে কথা বলবো পীযূষের সঙ্গে। পীযূষ, আজকে এই রায় যখন ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস, তখন সঞ্জয় রায়, নির্যাতিতার পরিবার, তাদের কি রিয়াকশন ছিল? কি হলো আজকে আদালতে এই রায় ঘোষণা করতে গিয়ে বিচারকই বা কি বললেন? পীযূষ, কোনো কারণে তোমার কথা শোনা যাচ্ছে না, আবারও আসবো তোমার কাছে। তবে সঞ্জয় রায় তিনি আজকে দাবি করেছেন যে তিনি এই কাজ করেননি। অপরদিকে নির্যাতিতার পরিবার, তারা বিচারককে ধন্যবাদ জানিয়েছেন। তবে প্রায় 150 দিনও বেশি সময় ধরে সিবিআই এই মামলার তদন্ত করেছে এবং এই মামলার তদন্ত করতে গিয়ে যে তথ্য উঠে আসছিল বিভিন্ন মহল থেকে, যে একা সঞ্জয় রায় নয়, এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছেন, সেটা কিন্তু কোনোভাবেই সিবিআই আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনাতে কলকাতা পুলিশের হাতে ধৃত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়, তাকেই সিবিআইও কিন্তু বলে যে এই দোষী, এবং এখনো পর্যন্ত আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। আজকে যে শিয়ালদা কোর্ট রায় দিয়েছে, এরপরে দেখা যাক। সিবিআই তো বলছে যে তারা তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবে, এরপরে আর কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পেশ করে কিনা বা আর কোনো অভিযুক্তকে খুঁজে পায় কিনা, সেদিকে আমাদের অতি অবশ্যই নজর রাখতেই হবে। তবে এই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে গত 9ই অগস্ট জুনিয়র চিকিৎসকের যেভাবে তাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়, সেই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে শুধুমাত্র শহর কলকাতা বা রাজ্য নয়, গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তেও কিন্তু প্রতিবাদ হয়। আমরা রাত দখল দেখেছি এই শহরে দ্রোহের উৎসব দেখা গিয়েছে, দ্রোহের কার্নিভাল হয়েছে। যখনই রাজ্য সরকারের পক্ষ থেকে রেড রোডে কার্নিভাল হয়েছে, তখন জুনিয়র চিকিৎসকরা তারা ধর্মতলায় দ্রোহের কার্নিভাল করেছেন, প্রতিবাদ করেছেন। তাদের একাধিক অভিযোগ কিন্তু আজও রয়েছে। তারা আজও এই যে রায়, এই রায়কে আংশিক জয় বলছেন বা আংশিক রায় বলছেন। তারা মনে করছেন এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, এটা তারা মনে করছেন। আন্দোলনকারী চিকিৎসকরা, দেবাশিস হালদার এবং আরও এক আন্দোলনকারী চিকিৎসক সজল, তারা ঠিক কি বলছেন আজকের এই রায় যখন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো, শুনুন একবার। বিচারের নামে প্রহসন ছাড়া কিছু বলা যায় না। যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে,
তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে, হ্যাঁ তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু আর কারা, আর কে মিশ্র ডিএনএ উপস্থিতি বলা হচ্ছে, আর কাদের ডিএনএ? প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যুক্ত, তাদের সবার শাস্তি চাই। এই যে রায়টা হলো, এটা একটা ইনকমপ্লিট রায়। এটা অবশ্য আমরা আশা করেছিলাম, এটাই আমাদের এক্সপেকটেশন ছিল যে সঞ্জয় রায়কে আজকে দোষী সাব্যস্ত করে মূল আন্দোলন যেটা রয়েছে, আন্দোলনের ফারবারটাকে আজকে দমন করার একটা চক্রান্ত আজকে শাসক শ্রেণী তারা করছে। সেই কারণে তারা এই CFSL এর যে রিপোর্ট, কেন্দ্রীয় একটা সায়েন্টিফিক ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরির রিপোর্ট আজকে সেখানে বলছে 5 জনের ডিএনএ পাওয়া গেছে অভয়ের শরীরে, অথচ একজনকে আজকে দোষী সাব্যস্ত করা হলো, বাকি 4 জনের সম্পর্কে এখানে কিন্তু কোনো কথা নেই। আপনারা শুনলেন যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বলছেন যে এই রায় আংশিক রায় এবং তারা এই রায়কে স্বাগত জানালেও তারা বলছেন যে সঞ্জয় রায় দোষী, কিন্তু এর সঙ্গে আরো অনেকে ছিলেন, তারা কারা, তাদেরকে কেন এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা খুঁজে পেল না বা গ্রেপ্তার করতে পারলো না, সেটা তারা জানতে চাইছেন। যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, যারা ধর্নায় বসেছেন, অনশন করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, তারা আজকেও কিন্তু তারা প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন, তারা আজকে এই দাবি তুলছেন। আদালত চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ, কথা বলবো পীযূষের সঙ্গে। পীযূষ, জানতে চাইবো যে আজকে আদালতে ঠিক কি হলো, বিচারক কি বললেন এই রায় দিতে গিয়ে, পাশাপাশি নির্যাতিতার পরিবার এবং অভিযুক্ত সঞ্জয় রায় তার কি বক্তব্য ছিল? দেখো, তোমায় জানিয়ে রাখি যে বিচার পর্বের শুরুতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের মূল বক্তব্য ছিল যে ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআই এর তদন্তের গাফিলতি নিয়ে বেশ 34টি পয়েন্ট ধরে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে এবং কলকাতা হাইকোর্টেও মামলাটি বিচারাধীন রয়েছে। অর্থাৎ এমত অবস্থায় এই বিচার প্রক্রিয়া স্থগিত রাখা হোক। কিন্তু বিচারক অনির্বাণ দাস তাদেরকে পরবর্তীকালে প্রশ্ন করেন যে এই মুহূর্তে তারা যে আবেদন সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে করেছেন সেক্ষেত্রে কোনো স্থগিতাদেশ আছে কিনা। আইনের নিয়ম অনুযায়ী যদি কোনো উচ্চ আদালতের স্থগিতাদেশ না থাকে তাহলে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া কিন্তু চলবেই। অর্থাৎ সেই বিষয়, সেই নিয়মকে মেনেই তাই নির্যাতিতার পরিবারের সেই আবেদনে কিন্তু গুরুত্ব দেয়নি শিয়ালদা আদালত। অর্থাৎ বিচারক অনির্বাণ দাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেহেতু উচ্চ আদালতের কোনো স্থগিতাদেশ নেই এবং উচ্চ আদালতের এমন কোনো পর্যবেক্ষণ নেই যে পর্যবেক্ষণে এই রায়ের বিচার প্রক্রিয়া নিয়ে স্থগিতাদেশের কথা বলা আছে, তাই তাদের আবেদন গ্রহণযোগ্য নয়। এরপরেই বিচারক সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করে তার বিরুদ্ধে কি অভিযোগ উঠে এসেছে এবং যে তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি তাকে দোষী সাব্যস্ত করছেন সেই বিষয়টি তাকে পড়ে শোনান। তিনি তাকে জানান যে আরজি করের 9ই আগস্টের ঘটনায় যে নির্যাতিতাকে ধর্ষণ, অর্থাৎ ভারতীয় সংহিতা, ন্যায় সংহিতা আইন অনুযায়ী 64 নম্বর ধারা, 66 নম্বর ধারা, সেখানে বলা আছে খুন এবং ধর্ষণ, এছাড়াও খুন, এই বিষয়গুলির ওপর ভিত্তি করেই কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। প্লেস অফ অকারেন্স থেকে যে তথ্য প্রমাণ আদালতের কাছে এসেছে তাতে আদালত মনে করছে যে তার বিরুদ্ধে প্রমাণ আছে, তাই তাকে এই ধারাগুলিতে দোষী সাব্যস্ত করা হলো। কিন্তু সঞ্জয় রায় আদালতের মধ্যেই দাবি করতে থাকেন যে তাকে ফাঁসানো হয়েছে এবং এর বিরুদ্ধে চক্রান্ত রয়েছে এবং তিনি দোষী নন। সেটা বিচারককে উদ্দেশ্য করে তিনি বলেন যে আপনিও বুঝতে পাচ্ছেন আমি দোষী নই, কিন্তু আমাকে ফাঁসানো হয়েছে। যদি আমি ঘটনার সঙ্গে যুক্ত থাকতাম তাহলে রুদ্রাক্ষের মালাটি আমার গলায় যে ছিল সেটি গেল কোথায়, সেই বিষয়ে কিন্তু তিনি প্রশ্ন তোলেন। যদিও ভারতীয় আইন অনুযায়ী যদি কোনো আইনের দোষী সাব্যস্ত করা হয় এবং মূল মামলার রায় ঘোষণা করা হয়, সেখানে কিন্তু যে অভিযুক্তদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করা হয় তাদেরকে সেই ধারাগুলি জানিয়ে দোষী সাব্যস্ত করবার পরে 24 ঘন্টা সময় দিতে হয় সেই অভিযুক্তকে এবং সেখানে তাকে আত্মপক্ষ সমর্থনে চিন্তা করার সময় দেওয়ার অধিকার রয়েছে। সেই মোতাবেক
আজকের বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে পরিষ্কারভাবে জানিয়ে দেন যেহেতু আগামীকাল রবিবার আদালত বন্ধ, তাই আগামী সোমবার বেলা 12:30টার সময় তিনি আজকে যে বিষয়গুলি আদালতের কাছে উত্থাপন করছেন সেই বিষয়গুলি আত্মপক্ষ সমর্থনের সুযোগ তিনি সেদিন পাবেন এবং তারপরেই তিনি রায় ঘোষণা করবেন। এই রায় দিতে গিয়ে বিচারক এও উল্লেখ করেছেন যে 64, 66 এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী খুনের ধারায় যে শাস্তির বিধান রয়েছে সেখানে কোথাও রয়েছে নিম্নতম যাবজ্জীবন, কোথাও রয়েছে মৃত্যুদণ্ড, অর্থাৎ যে কোনো একটি কিন্তু তার বিরুদ্ধে দিতে পারে আদালত আগামী সোমবার। তবে এটি নিশ্চিত যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে হয় যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ড, এই দুটির একটি রায় কিন্তু সোমবার হতে চলেছে আত্মপক্ষ সমর্থনের শুনানির পর। তবে বিচারক তার পর্যবেক্ষণে কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে তিনি এই রায় দিতে গিয়ে বিশেষ বিষয়গুলি কিন্তু তিনি লক্ষ্য করেছেন। যে বিষয়গুলির উপর ভিত্তি করে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন সেই বিষয়গুলি হলো সঞ্জয় রায়ের কি অবস্থান ছিল, সেদিনকে সঞ্জয় রায় কোথায় ছিল, নির্যাতিতা প্রথম ডিউটিতে কোথায় ছিল, তারপরে নির্যাতিতার পরিবর্তন অবস্থান কোথায় আসায় সিসিটিভির ক্যামেরার ফুটেজ এবং সে তার পরবর্তীকালে কিভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের হয়, প্রথম পুলিশ কখন খবর পায়, পুলিশের খবর যাবার পর পুলিশ কখন আসে এবং যে স্থানে ঘটনাটি ঘটেছে সেই স্থানটি অরিজিনাল স্থান কিনা অর্থাৎ প্লেস অফ অকারেন্স, এবং তারপরে তদন্তকারী অফিসারদের ভূমিকা। এছাড়াও রয়েছে যে পোস্টমর্টেম রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্টে চিকিৎসকের সাক্ষী, এছাড়াও ওই হাসপাতালের আধিকারিকদের ভূমিকা নিয়েও কিন্তু এই রায়ে বিশেষভাবে প্রতিফলিত হবে। এটা কিন্তু আজ বিচারক পরিষ্কার করে বলে দিচ্ছেন। তবে ষড়যন্ত্রের ধারা যেখানে দেওয়া হয়েছে সন্দীপ রায় এবং ওই ওসি টালা থানার ওসি, এ প্রসঙ্গে আইনজ্ঞ মহলের কিন্তু একটি বিশেষ ব্যাখ্যা রয়েছে। যদি কোনো মামলার মূল অভিযুক্তকে রায়দান করা হয়, শাস্তি ঘোষণা করা হয়, তাহলে কি তারপরে যে অভিযুক্তরা তারা যদি ফেরার থাকে তবেই তাদের এগেনস্টে রিট্রায়াল সম্ভব, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রত্যেকে হেফাজতে ছিল, তাহলে কি তাদের ক্ষেত্রে রিট্রায়াল হবে? কেউ কেউ আইনজীবীর মতে এক্ষেত্রে সিবিআইকে কনস্টিটিউশনাল কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সাংবিধানিক বেঞ্চ থেকে অনুমতি নিয়ে আসতে হবে, নতুবা আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের তপন দত্ত হত্যা মামলায় রিট্রায়ালের অর্ডার হয়েছিল এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত, এবং নতুন করে তদন্ত হওয়ার পর নতুন চার্জশিট জমা পাওয়ার পরই কিন্তু রিট্রায়াল সম্ভব, তার আগে কখনোই রিট্রায়াল সম্ভব নয়। অর্থাৎ এই বিষয়টি নিয়ে কিন্তু আইনজ্ঞ মহল ধোঁয়াশার মধ্যে রয়েছে, কিন্তু আগামী সোমবার মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়, এবং এই সঞ্জয় রায়কে যে আগামী সোমবার আদালত শাস্তি দিতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ বিচারক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তার হাতে সিবিআই এর মাধ্যমে যে তথ্য এবং প্রমাণ এসে পৌঁছেছে তাতে তিনি নিশ্চিত যে তার রায় এই সাজা প্রতিফলিত হবে। ঋষি, পীযূষ, আরেকটা বিষয় জানতে চাইবো যে বারবারই বিভিন্ন মহল থেকে এবং আজকেও এই রায়ের পরে জুনিয়র চিকিৎসক সহ চিকিৎসক অনেকেই কিন্তু মনে করছেন যে এই রায়কে তারা স্বাগত জানালেও বলছেন এটা আংশিক রায়, এই ঘটনার সঙ্গে সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকে যুক্ত ছিল, ফলত তাদের এখনো মনে হচ্ছে যে এই ঘটনাতে আরও অনেকে যুক্ত ছিল। সেই বিষয়টা কি আদালতে কোনোভাবে রায় দিতে গিয়ে বিচারকের রায় কোথাও প্রতিফলিত হয়েছে, কোথাও তিনি আলোকপাত করেছেন এই বিষয়টিকে? দেখো, এই আংশিক রায়ের বিষয় তোমায় বলে রাখি, এই আরজিকর ঘটনার নজরদারি কিন্তু সুপ্রিম কোর্ট করছে, এবং তোমাকে মনে রাখতে হবে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআই এর তদন্তের গাফিলতির যে 34 থেকে 35টা পয়েন্ট তুলে ধরে তারা আবেদন জানিয়েছেন, সেই আবেদনের সেই পিটিশনটা কিন্তু এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে পড়ল। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যদি পরিষ্কারভাবে জানায় যে তাদের এই পিটিশন দেখার পর
তাদের এই আবেদনের শুনানির পর যে সত্যি গাফিলতি রয়েছে, তাহলে ওই যে তোমাকে বললাম যে কনস্টিটিউশনাল কোর্টের অর্ডার থাকলে তাহলে রিট্রায়াল সম্ভব। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যদি সুপ্রিম কোর্টের এই আদেশ আসে তাহলে কিন্তু ওই অভিযুক্তদের বিরুদ্ধে রিট্রায়াল শুরু হবে। এবং সেক্ষেত্রে কেন তোমাকে বললাম যে রিট্রায়াল সম্ভব নয়, তার কারণটা হচ্ছে যদি তারা যেহেতু ফেরার নয়, আইনে পরিষ্কার বলা আছে যে একমাত্র অ্যাবসকন্ডেন্ট থাকলেই রিট্রায়াল তাদের বিরুদ্ধে সম্ভব, কিন্তু এখানে কিন্তু কেউ অ্যাবসকন্ডেন্ট নয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে রিট্রায়ালের নির্দেশ যদি সুপ্রিম কোর্ট দেয় তাহলে কিন্তু এদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে যদি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে, সিবিআই কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সংক্রান্ত সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু জমা করেনি। অর্থাৎ এক্ষেত্রে এখনো পর্যন্ত দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে কোনো নথি বা প্রমাণ সিবিআই আদালতে জমা করেনি। যদি আজকের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলা যায় তাহলে কিন্তু তারা অ্যাকুইটাল, অর্থাৎ তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আসেনি। যখন সিবিআই চার্জশিট জমা করবে সেই চার্জশিটে যদি তাদের নাম থাকে তবেই কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে, তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু হবে। কিন্তু সেক্ষেত্রে এই আদালতের ট্রায়ালটা কতটা গুরুত্ব পাবে তা নিয়ে কিন্তু তারা কলকাতা হাইকোর্টে আবেদন জানাতেই পারে। কিন্তু সুপ্রিম কোর্ট অর্থাৎ কনস্টিটিউশনাল কোর্ট যদি নির্দেশ জারি করে যে রিট্রায়ালে এদেরকে সংযুক্ত করতে হবে তাহলে কিন্তু রিট্রায়াল সম্ভব এবং করতে হবে। কারণ এখানে কেন সম্ভব নয়, যার কারণ যদি সাপ্লিমেন্টারি চার্জশিট করে যদি এই দুইজনের বিরুদ্ধে যদি ট্রায়াল শুরু হয় সেক্ষেত্রে কিন্তু এই ষড়যন্ত্রের সঙ্গে সঞ্জয় রায়ও জড়িত। তাহলে সেই মামলার ট্রায়াল চলাকালীন সঞ্জয় রায়কেও সেই ট্রায়ালে হাজির করতে হবে। কিন্তু সঞ্জয় রায় যেহেতু দোষী সাব্যস্ত হয়ে তার বিরুদ্ধে কনভিকশন হয়ে গেছে, তাহলে তাকে সেখানে হাজির করা যাবে কি করে, এটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে আইনজীবী মহল। অর্থাৎ এখন আমাদের তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের দিকে এবং আগামী সোমবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যে তাকে যে সাজা দেওয়া হবে বিচারপতি অনির্বাণ দাস তা কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন। ঋষি, অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। পীযূষ ছিলেন শিয়ালদা আদালত চত্বরে। নিঃসন্দেহে এই রায়ের পরে সঞ্জয় রায়ের মা এবং দিদি তারা ঠিক কি বলছেন এই রায়ের পরে, যেখানে তাদের ছেলে এবং ভাইকে যেখানে দোষী সাব্যস্ত করা হচ্ছে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায়, তাদের মা এবং বোন কি বলছে সেটা শোনাবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে শুনবো, সঙ্গে থাকবেন। আরজি করে খুন ও ধর্ষণের মামলাতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত। এখনো পর্যন্ত সেই সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে দোষী সাব্যস্ত করা হচ্ছে। শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং এই রায়ের পরে সঞ্জয় রায়ের মা এবং বোন কি বলছেন শুনুন। জানিনি, সামনে রেখে নিয়েছি, কেউ তো সামনে নেই। আর কি বলবো, কিছু বলার নেই। বিচার তোমরা করছো, যখন জজ বিচার করছেন দেখে বিচার করবেন। কেউ করতে পারে একা? বলো। সঞ্জয় 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 সঞ্জয়ের বিরুদ্ধে সব আছে, তো এই বিচার করবে, বিচার করবে। कभी नहीं लगा था, कभी सोच ही नहीं पाए कि ऐसा कुछ करेगा। क्या बोले, नहीं, छोटा में ऐसा कुछ नहीं था। छोटा में बाकी सब बच्चे जैसा होता है वैसा ही था, नॉर्मल। बड़ा होके भी कुछ ऐसा देखे ही नहीं कभी। मुझे नहीं पता कि क्या सच है क्या झूठ है। वो टीवी में जो न्यूज सुन रहे थे तो लग रहा था कि वो सुन रहे थे कि बहुत कोई संग में है, पता नहीं अब मुझे भी इस पर क्या बोले। अगर वो गलती किया है तो जो सजा देगा आइन मंजूर है। আপনারা শুনলেন সঞ্জয় রায়ের মা এবং বোনের বক্তব্য শোনালাম আপনাদেরকে। শিয়ালদা কোর্টে আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনায়। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আজ 2:30টার সময় কিন্তু এই রায় ঘোষণা করেন বিচারক অনির্বাণ দাস। আগামী সোমবার বেলা 12:30টার সময় সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। যদিও এক্ষেত্রে অনেকেই বলছেন, যারা
এই ঘটনার পরে পরে আরজি করে যে 9ই অগস্ট যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরে পরে যারা আন্দোলনে নেমেছেন, যারা রাত দখল করেছিলেন, তাদের মধ্যে অনেক আন্দোলনকারী মনে করছেন যে তারা এই রায়কে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তারা মনে করছেন যে সঞ্জয় রায় একা নয়, এই ঘটনার সঙ্গে সঞ্জয়ের সঙ্গে আরও অনেকে যুক্ত ছিল সেটা তারা মনে করছেন। তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই, তারা কারা সেটা কেন এখনো সিবিআই খুঁজে পেল না, এই দাবি কিন্তু এখনো তুলছেন জুনিয়র চিকিৎসকরা, দেবাশিস হালদার, অনিকেত মাহাতোরা, তারা কিন্তু এখনো তুলছেন। এই অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাই কিন্তু তারা আন্দোলনে নেমেছিলেন, তারা কর্মবিরতি পালন করেছেন, অনশন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবি শোনার জন্য নবান্নে অপেক্ষা করেছেন, ঘন্টা দুয়েক ধরে বৈঠকে ডেকেছেন, আসেননি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেও তাদেরকে বৈঠকে ডাকা হয়েছিল, দুটি বৈঠকে তারা উপস্থিত না থেকে পরবর্তীতে তারা বৈঠকে যোগদান করেন এবং কিছুটা সমস্যার সমাধান হয়। অনশন তারা প্রত্যাহার করেন, আন্দোলন থেকে সরে আসেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে। দেবলীনা, আরজিকর মামলার রায় ঘোষণা হয়েছে, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, কি বলবেন এই রায়? এটা নিয়ে আমার এখন নতুন করে কিছু বলার নেই, তার কারণ এটা 48 ঘন্টার মধ্যেই উনি ধরা পড়েছিলেন। যাকে এতদিন 5 মাস পরে আপনারা যাকে বলছেন আর কি যে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাকে 48 ঘন্টার মধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তখনই যা প্রতিক্রিয়া দেবার আমরা দিয়ে দিয়েছিলাম, সেই প্রতিক্রিয়াই এখনো আর কি, যে উনি একা তো এই কাজটা করেননি, মানে বাকি যারা করেছেন তারা কবে তাদেরকে কবে হাজতবাস করানো হবে এবং তাদের রায় আমরা কবে শুনতে পাবো। যদি এমনটাই হতো যে তিনি একমাত্র দোষী, তাহলে 48 ঘন্টা পর আর কোনো আন্দোলন হতো না, কেউ রাস্তায় নামতো না, ওখানেই সবটা স্থগিত হয়ে যেত। কেননা উনি তো ধরা পড়েই ছিলেন 48 ঘন্টায়। যে এটা নতুন কি শুনলাম আমি, মানে 48 ঘন্টার মধ্যে যা শুনেছিলাম 5 মাস পরেও তাই শুনলাম। আমার কাছে এটা কোনো খবরই না, মানে যে প্রতিক্রিয়া যে দেব, কোনো খবর হলে তো প্রতিক্রিয়া দেব, এবং খবরই না। তাহলে দেবলীনা, এই কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সিবিআই সেই তদন্তকেই শিলমোহর দিয়েছে, আপনি কি সিবিআই তদন্ত খুশি নয়? শিলমোহরটা দিতে 5 মাস লেগে গেল আর কি। যেটা আশ্চর্য ঘটনা সেটা হচ্ছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থান, তাদের দিকে আমরা প্রচুর আশা নিয়ে তাকিয়েছিলাম। 5 মাস লেগে গেল শুধু এই শিলমোহরটা দিতে, এবং বাকি আর একজন অভিযুক্তকেও তারা চিহ্নিত করতে পারলেন না, যেখানে এ কথা একেবারে স্পষ্ট যে এই কাজ একজনের দ্বারা সম্ভব নয়। মেডিকেলি এটা বলা হয়েছে বারবার। অনেক ধন্যবাদ দেবলীনা। কথা বলছিলাম অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে, এবং দেবলীনা যেমনটা বললেন যে তিনি এই সিবিআই তদন্ত নিয়েই যে তিনি সন্তুষ্ট নন সেটা তার বক্তব্য থেকে পরিষ্কার হলো, এবং তিনি সেটা বোঝাতে চাইলেন যে তিনি 48 ঘন্টা পরে, এই ঘটনা ঘটার 48 ঘন্টা পরে, ইনফ্যাক্ট 24 ঘন্টা পরেই কিন্তু সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। এবং দেবলীনার বক্তব্য যে সেদিনকেই মোটামুটিভাবে সঞ্জয় রায় যে দোষী সেটা সাব্যস্ত হয়ে গেছিল, ফলত আজকে যেটা ঘটেছে সেটাকে তিনি খবর বলেই মনে করছেন না। তবে আরজিকরের এই ঘটনাতে যারা আন্দোলন করেছিলেন সেই জুনিয়র চিকিৎসকরা কিন্তু বলছেন, তারা এই রায়কে স্বাগত জানালেও তারা বলছেন যে সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকে যুক্ত ছিলেন, তারা কারা, তাদেরকে কেন এখনো পর্যন্ত সিবিআই খুঁজে বার করতে পারল না। তবে সিবিআই যে তথ্য দিয়েছে, যা কলকাতা পুলিশের সংগ্রহ করা যে সমস্ত তথ্য, সেই তথ্যের এবং যে বায়োলজিক্যাল এবং যে ডিজিটাল তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু এই রায় ঘোষণা করেছেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস, এবং সেক্ষেত্রে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে। সোমবার দিন এক্ষেত্রে সাজা শোনানো হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ফর্ম, সেই ফর্ম নিয়ে আমরা এগোবো। সেটা বিক্ষোভ হতে পারে, জমায়েত হতে পারে, কনভেনশন হতে পারে, বিভিন্ন ফর্মে হতে পারে, কিন্তু সেই লড়াইয়ের পথে আমরা এগিয়ে যাব। সোমবার দিন কি আবার আপনারা আসবেন এখানে বিক্ষোভ? আলোচনা হতে পারে, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নিয়ে জানাবো আপনাদের। পরিবারের সঙ্গে দেখা হয়েছে, তারা কি বলছেন আপনাদের? এখনো দেখা হয়নি, দেখা করব, আমরা দেখা করে কথা বলবো, কথা বলে তারা তাদের সাথে যেটা আলোচনা হবে সেই বেসিসে আপনার কাছে মতামত রাখবো। অনিকেত মাহাতোর বক্তব্য শুনলেন আপনারা। অনিকেত মাহাতো তিনি বলছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন, তার ফর্ম কি হবে সেটা আলোচনা করে তারা পরবর্তীতে ঠিক করবেন। অনিকেত মাহাতো জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলনের যারা মুখ ছিলেন তাদের মধ্যে অন্যতম।
এবং এই আন্দোলনকারীরা তারা কিন্তু বলছেন যে সঞ্জয় রায় একা নয়, এর সঙ্গে আরো অনেকে যুক্ত ছিলেন, কিন্তু সিবিআই তদন্তে কিন্তু তেমনটা কোনো তথ্য এখনো পর্যন্ত সিবিআই তদন্তে উঠে আসেনি। কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সিবিআই কিন্তু সেই তদন্তকেই শিলমোহর দিয়েছে, অর্থাৎ এই ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করতে পেরেছিল কলকাতা পুলিশ। কিন্তু হাইকোর্টে যারা অভিযোগ করেছিলেন হাইকোর্টে গিয়ে দাবি জানিয়েছিলেন যে কলকাতা পুলিশের তদন্তে তারা সন্তুষ্ট নন, সে কারণে কিন্তু হাইকোর্টের নির্দেশে এই তদন্ত চলে যায় সিবিআইয়ের হাতে 13ই অগস্ট। এবং 14ই অগস্ট আমরা দেখেছিলাম রাত দখল এবং আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনাও দেখেছিলাম, দ্রোহের উৎসব দেখেছি, দ্রোহের কার্নিভাল দেখেছে এই শহর। নজিরবিহীন আন্দোলন দেখা গিয়েছিল এই আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে। গোটা দেশ গর্জে উঠেছিল, হাসপাতালে হাসপাতালে চলেছিল কর্মবিরতি, যাতে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল যারা সাধারণ মানুষজন রয়েছেন, সাধারণ মানুষ যারা চিকিৎসা নিতে যান তাদেরকে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি অভিনেতা কৌশিক সেনের সঙ্গে। কৌশিক দা, আরজিকর মামলার রায় ঘোষণা হয়েছে, সঞ্জয় রায় একমাত্র তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত, কিভাবে দেখছেন? এটা আমার দেখা না দেখার থেকেও হচ্ছে যে আমরা সবাই একটা নিশ্চয়ই একটা সিদ্ধান্ত চাইছিলাম, এবং বহুদিন থেকেই যা যা সাক্ষ্য প্রমাণ ইত্যাদি যেভাবে আলোচনা হচ্ছিল, যেভাবে পর্যালোচনা হচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম এই সঞ্জয় রায় লোকটির দিকে যাচ্ছে সন্দেহটা, এবং তার যথেষ্ট প্রমাণও রয়েছে ইত্যাদি রয়েছে। এবং এখানে মানে আমার মনে হয় যে এতগুলো স্তরে জায়গাটা এবং ঘটনাটা বিভক্ত রয়েছে যে সেইখান থেকে কেউ নিশ্চয়ই বলতে পারবেন না যে এটা অখুশি কিংবা কেউ খুশি। তার কারণ হচ্ছে যে ঘটনাটাই এত নারকীয় যে আমরা তো কোনোভাবেই আমাদের সহনাগরিককে ফিরে পাবো না, কিন্তু অন্তত এইটুকু একটা হতে পারে যে একটা প্রথম ধাপ হিসেবে আমরা একটা পাক্কা সিদ্ধান্ত পেলাম আদালতের পক্ষ থেকে যে আচ্ছা এই লোকটা দোষী। এরপর তো আমার মনে হয় নিশ্চয়ই মামলাটা আরো এগোবে, এবং এই মামলাটাকে ঘিরে খুন ধর্ষণের মামলাটাকে ছাড়াও আরো অনেকগুলো যে ফ্যাক্টর জড়িয়ে পড়েছে এই ঘটনাটার সঙ্গে, তার মধ্যে দুর্নীতি আছে, আরো বহু মানুষের ইনভলভমেন্ট আছে কিনা, আমার মনে হয় না এক্ষুনি এটাতে কেউ পুরোপুরি খুশি হবেন বা অখুশি হবেন। কারণ আমার মনে হয় যে এটা আরো অনেক দূর গড়াবে এবং আরো অনেক সত্য উদ্ঘাটিত হবে। কিন্তু আপাতত সত্যি সত্যি আমার মনে হয় যে কিছুটা হলেও হয়তোবা যারা সব থেকে বেশি সাফার করেছেন, আমরা তো শুধু কথাই বলছি, কিন্তু যে পরিবার, যে বাবা মা, তাদের হয়তো কিছুটা হলেও একটা হয়তো তারা হয় না যে অন্ধকারের মধ্যে অন্তত একটা আলোর দিশা হয়তো তারা পেলেন। কিন্তু নিশ্চয়ই তারা আরো ভাববেন, আলোচনা করবেন তাদের উকিলদের সঙ্গে, অ্যাডভোকেটদের সঙ্গে, এবং আমার মনে হয় না যে ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেল। ধন্যবাদ কৌশিক দা। কথা বলছিলাম অভিনেতা নাট্যকার কৌশিক সেনের সঙ্গে, এবং কৌশিক সেন তিনি বললেন যে একটা তো রায় এলো এবং কোথাও গিয়ে যে এই সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করা হলো, তিনি মনে করছেন যে এই মামলা হয়তো আরও কিছুদিন চলবে, আরও কেউ কেউ হয়তো যুক্ত থাকতে পারে, সে বিষয়টাও যদি প্রকাশ্যে আসে সেটাও তিনি চাইছেন বা দাবি করছেন। দোষী সাব্যস্ত সঞ্জয় রায় আরজিকরে ধর্ষণ এবং খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসককে যে ধর্ষণ করে খুন করা হয়েছিল আরজিকর হাসপাতালের সেমিনার হলে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল গত 9ই আগস্ট ঘটনাটি সামনে আসে। তারপরে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। তার যে ব্লুটুথ হেডফোন রয়েছে সেটাকে মূলত তার ভিত্তিতেই কিন্তু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়, এবং পরবর্তীতে যে বায়োলজিক্যাল যে সমস্ত টেস্ট করা হয় বা ডিজিটাল সমস্ত কিছু দেখে তাকে তার সম্পর্কে আরও নিশ্চিত হয় কলকাতা পুলিশ যে এই সঞ্জয় রায়ই মূল অভিযুক্ত ধর্ষণ এবং খুনের ঘটনাতে। পরবর্তীতে সিবিআই যখন তদন্ত নেয় গত 13ই অগস্ট গত বছরের, অর্থাৎ 2024 সালে 13ই অগস্ট, তখন সিবিআইও কিন্তু সেই সমস্ত বিষয়গুলো দেখে নিশ্চিত হয় যে মূল অভিযুক্ত এই সঞ্জয় রায়, এবং সেই সমস্ত তথ্যের ওপর, সেই সমস্ত প্রমাণাধির ওপরে ভিত্তি করেই কিন্তু আজকে শিয়ালদা কোর্টের বিচারক তিনি কিন্তু সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছেন। আগামী সোমবার এই মামলার সাজা ঘোষণা হবে। আইনজীবী ফিরদৌস শামীম তিনি এই রায়কে কিভাবে দেখছেন শুনুন।
ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা। ফলে আগামী দিনে যে শাস্তি ঘোষিত হবে সেটা সর্বোচ্চ শাস্তি ঘোষণা হওয়ার সম্ভাবনায় প্রবত, এবং সেটা মৃত্যুদণ্ড হওয়াটাই স্বাভাবিক, মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায়। কিন্তু একটা কথা নিশ্চিতভাবেই বলবো যে সিবিআই প্রথম যে চার্জশিটে যে লার্জার কনস্পিরেসির কথা বলেছিল, যে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা বলেছিল, সেটার কিন্তু রিফ্লেকশন এই পুরো ট্রায়াল পর্বে দেখলাম না, যেটা কিন্তু যথেষ্ট হতাশাজনক। আপনারা শুনলেন আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য। বিভিন্ন মহল থেকে কিন্তু আজকে এই রায় ঘোষণার পরেই তারা বলছেন যেটা আংশিক রায়, এবং এই রায়কে স্বাগত জানালেও তাদের বক্তব্য যে এই ঘটনার সঙ্গে আরো অনেকে যুক্ত থাকতে পারেন, তারা কারা সেটা কেন এখনো বেরিয়ে আসছে না, সেই দাবি তারা আজও তুলছেন। দেখা যাক, যারা আন্দোলন করছিলেন, যদিও অনিকেত মাহাতোরা বলছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে, কোন ফর্মে তারা এই আন্দোলন চালাবেন সেটা পরবর্তীতে জানাবেন। তবে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, এবং এই যে 11ই নভেম্বর থেকে ট্রায়াল শুরু হয়েছিল বা বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেদিন থেকে কিন্তু আন্দোলনকারীদের তাদের যে আন্দোলন সেটা অনেকটা স্থগিত হয়ে যায়। এবং নির্যাতিতার পরিবারের লোকজন তারা আজকে আদালতে উপস্থিত ছিলেন, নির্যাতিতার মা বাবা তারা কিন্তু বিচারককে ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি তারা কান্নায় ভেঙে পড়েছিলেন, এবং তারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হবেন এবং দ্বারস্থ হয়েছেন। ফলত এই মামলা ঠিক কোন জায়গায় যায়, এবং আগামী সোমবার দিন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তিনি সঞ্জয় রায়কে তো আজকে দোষী সাব্যস্ত করলেন, সোমবার দিন কি সাজা শোনান সেদিকে আমাদের নজর থাকবে। কারণ এই যে বিএনএসের যে ধারায় তার বিরুদ্ধে সাজা শোনালো, তাকে দোষী সাব্যস্ত করা হলো, তাতে সর্বোচ্চ সাজা ফাঁসি হতে পারে এবং সর্বনিম্ন সাজা সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। দেখা যাক সোমবার দিন কি রায় শোনান বিচারক। নজর রাখবো অন্য একটি খবরের দিকে। পুলিশের গুলিতে মৃত্যু, পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পলাতক আসামি সাজ্জাকের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। চোপড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় সাজ্জাক আলমকে পুলিশের গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সাজ্জাককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জাবেদ শামীম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাচ্ছিলেন যে সাজ্জাককে প্রথমেই গুলি করেনি পুলিশ, সাজ্জাক প্রথমে পুলিশের উদ্দেশ্যে গুলি করেছিল। এই গোটা বিষয়টি, এই যে গোটা অপারেশনটা, সেটা নিয়ে কিন্তু কথা বলবো। আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য রয়েছেন আমার সঙ্গে। বিক্রমাদিত্য, আজ সকালেই সাজ্জাককে গুলি করে পুলিশ, ঠিক কিভাবে তার খোঁজ পেল, এই যে অপারেশনটা, গোটা যে অপারেশন চালালো পুলিশ, গোটাটা জানাও আমাদের। দেখো, সকাল থেকেই যে ঘটনায় আমরা নজর রেখেছি, সকালবেলায় সাজ্জাদের এনকাউন্টারের খবর আমরা দিয়েছি। গতকাল থেকে কিন্তু সাজ্জাদকে পুলিশ সূত্র থেকে খবর পেয়ে কোথায় আছে ব্যাপার সমস্তটাই কিন্তু জেনে ফেলেছিল, এবং তাকে কিন্তু কোন রকম ভাবে সুযোগ যাতে না দিতে হয় সেই। হ্যাঁ বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য শোনা যাচ্ছে? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জাবেদ শামীম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছিলেন যে ঠিক কিভাবে তারা এই সাজ্জাকের খোঁজ পেলেন, কিভাবে বা গোটা অপারেশনটা চালানো হলো। খবর আসে আমাদের, নাইটেও আসে, যে এরা এবারে যখন এত বেশি পুলিশ প্রেশার দেখার পর আর চেষ্টা করবে যে বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ছিল, এবং যত পয়েন্টস আছে সেই হিসেবে আলাদা আলাদা টিমস সংগঠন করে আমরা উইথ সোর্সেস অ্যান্ড স্পটার্স আমরা চারিদিকটা ঘিরে রাখা হয়। এবং সেই প্রকারে আপনারা জানেন এখন নর্থ বেঙ্গল প্রচণ্ড কুয়াশা আছে এবং ওয়েদার থাকে। সকাল রাউন্ড 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠন। ওনারা দেখতে পারেন সাজ্জাক আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জড, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্যে তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ওতে ও ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে, এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা আমাকে মৃত ঘোষণা করেছেন। এই মুহূর্তে নজর রাখবো আরেকটি খবরের দিকে। মধ্যপ্রদেশে আটক সাইফ আলী খানের উপরে হামলা যিনি চালিয়েছিলেন সন্দেহভাজনকে আটক করা হচ্ছে। মধ্যপ্রদেশ থেকে আটক করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে এই হামলাকারী সম্পর্কে? মধ্যপ্রদেশে কোথা থেকে তাকে আটক করলো পুলিশ? এখনো পর্যন্ত ঠিক মধ্যপ্রদেশের কোথা থেকে আটক করা হয়েছে, কে এই ব্যক্তি, কি তার পরিচয়, কিছুই কিন্তু এখনো পর্যন্ত ডিসক্লোজ করেনি মধ্যপ্রদেশ পুলিশ বা মুম্বাই পুলিশ। শুধুমাত্র এইটুকুই জানতে পারা যাচ্ছে যে সাইফ আলী খানের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে এক সন্দেহভাজন ব্যক্তিকে মধ্যপ্রদেশ থেকে আটক করা হয়েছে। তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি এমনটাই জানতে পারা যাচ্ছে। তার পাশাপাশি বলা হয়েছে এই ব্যক্তি হামলাকারী নাকি হামলাকারীর সঙ্গে জড়িত, এই হামলার প্রেক্ষিতে ইনিও অন্যতম জড়িত ব্যক্তি, সেই বিষয়টি এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। এই ধরনের স্পেসিফিক ক্লারিফিকেশন মুম্বাই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে মধ্যপ্রদেশ থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যে ব্যক্তি সাইফ আলী খানের ওপর যে হামলা হয়েছে সেই হামলার ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। এটাই হচ্ছে বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে করিনা কাপুর খান তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন পুলিশের কাছে, সেখানে যে বক্তব্য রেখেছেন তার মধ্যে একটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। যে কথাটা প্রথম থেকে বলা হচ্ছিল যে ডাকাতির সন্দেহে এসেছে, ডাকাতি করতে এসেছিল অভিযুক্ত হামলাকারী, সেখানে করিনা কাপুর খানের একটি বক্তব্য যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে যখন যে অর্থাৎ তার ছোট সন্তান এবং তৈমুর তাদের উপর হামলা করার একটা চেষ্টা চলছিল, ওই আততায়ী সাইফ আলী খান মাঝখানে পড়ে যান এবং তার উপর হামলা চালায়। তারপর আততায়ী সাইফ আলী খান তাদেরকে বাঁচাতে চেয়েছিলেন তার দুই সন্তানকে, সেই সময় তাকে ক্রমাগত আক্রমণ করতে থাকেন। এই যে সন্দেহভাজন, এই যে আততায়ী, সে অত্যন্ত অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু ঘরের চতুর্দিকে প্রচুর গয়না অলংকার টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ওই আততায়ী একটির দিকেও নজর দেয়নি বলেই করিনা কাপুর খান তার লিখিত বিবৃতিতে জানিয়েছেন মুম্বাই পুলিশকে। ফলে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে বলা হচ্ছিল যে ডাকাতি করতে এসেছে, সে কেন অলংকার বা টাকা পয়সা নিল না, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি ঋষিকেশ দর্শকদের, যে সাইফ আলী খানের যে চিকিৎসা চলছে লীলাবতী হাসপাতালে, সেখানে তার যে খরচ হয়েছে সেই বিষয়ে তার মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি সেই বিষয়টি সামনে এসে গিয়েছে। প্রায় 36 লক্ষ টাকার মতো খরচ হয়েছে তার, যেটা মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যেই 25 লক্ষ টাকা অ্যাপ্রুভ করা হয়েছে। বাকি টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সাইফ আলী খান আছেন কেমন এখন, কবে বা ছাড়া হবে হাসপাতাল থেকে? সাইফ আলী খানকে এখনো পর্যন্ত আউট অফ ডেঞ্জার বলা হচ্ছে লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে, এবং তাকে এখনই ছাড়া হচ্ছে না। আগামী মঙ্গলবার দিন একটা টেন্টেটিভ ডেট বলে জানতে পারা যাচ্ছে, মঙ্গলবার দিন সাইফ আলী খানকে ছাড়া হতে পারে। তবে ছাড়ার পরেও বেশ কিছুদিন নিয়ন্ত্রণে থাকতে হবে তাকে চিকিৎসকদের নির্দেশ মতো। ঋষিকেশ, ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সাইফ আলী খানকে। এদিকে সাইফ আলী খানের উপরে হামলার ঘটনায় মধ্যপ্রদেশ থেকে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। চারটে চারদিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।